কেন তাকে আধুনিক ভারতের চাণক্য বলা হয় আবারও প্রমাণ করে দিলেন অমিত শাহজি। দেখুন, ইডি এবং সিবিআই এবং তার পাশাপাশি ইসিআই তারা কিন্তু সরাসরি সম্মুখ সমরে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর যে মুহূর্তে এই ঘটনা ঘটছে তাতেই তৃণমূল কংগ্রেসের ওভারঅল ডিফেন্সটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। আর এই পড়ে পাওয়া 14 আনার সুযোগটা আসতেই অমিত শাহজি কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। তিনি পরপর 4খানা বিষাক্ত ইয়র্কার ছেড়ে দিয়েছেন এবং নিশ্চিতভাবে তাতে বেশ কয়েকটি বড় উইকেটের পতন যে হবেই। এবং সবথেকে বড় কথা, 26-এর নির্বাচনের আগে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস যে ঘিরে যাবে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। মাসখানেক আগে, মানে মাস ছয়েক আগে, বাংলার কিছু খুব উৎসাহী নেতা তারা দিল্লি গিয়েছিলেন এবং সরাসরি গিয়ে তারা অমিত শাহজির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে এই বঙ্গ নেতাদের মূল বক্তব্য ছিল যে দেখুন, 2026 যদি জিততে হয় তাহলে কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু বাংলার জন্য অল আউট ঝাঁপাতে হবে। অমিত শাহজির রিপ্লাই কি ছিল জানেন? অমিত শাহজির রিপ্লাই ছিল যে দেখুন, বাংলায় কেন্দ্রীয় নেতৃত্ব ডেফিনেটলি হেল্প করবে, কিন্তু বাংলার যুদ্ধটা বাংলার নেতাদেরই জিততে হবে। এই খবরটা পাওয়ার পর আমি একটু নিজে চমকে গিয়েছিলাম যে তাহলে যে কথাটা বলা হয় সেটাই কি ঠিক? অর্থাৎ সেটিং আছে, অমিত শাহজি চান না বাংলা জিতছে। আসলে তিনি যে কত বড় চাণক্য সেদিনে সেই কথাটার মধ্যেই লুকিয়েছিল। আসলে তিনি যেটা বলতে চেয়েছিলেন, যেটা আজকে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব তো খেলবেই ভাই। কেন্দ্রীয় নেতৃত্ব এমন খেলবে, তৃণমূলের নেতাগুলো সব হাঁপিয়ে যাবে, তারা নির্বাচনের আগেই কার্যত ব্যাকফুটে চলে যাবে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে হবে বাংলার নেতাদের এইসব নিয়ে এখন ভাবতে হবে না। তারা তাদের শক্তিটা সঞ্চয় করে রাখুক, যেটা তারা নির্বাচনের কাজে শুধু লাগাতে পারবে। আর ঠিক সেটারই পরম্পরা বজায় রেখে পরপর 4খানা ভয়ঙ্কর ইয়র্কার তিনি ছেড়ে দিয়েছেন। কিরকম? প্রথমেই একটা মামলা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। দেশের নিরাপত্তা ঝুঁকিতে রাজ্য সহযোগিতা করছে না, সীমান্তে বেড়া নেই 2200 কিমি, আদালতে কেন্দ্র। অর্থাৎ এই রাজ্যে অমিত শাহজি যে লাস্ট এসেছিলেন, যেখানে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে যদি খেয়াল করেন, বারবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছিলেন তিনি এই অনুপ্রবেশ ইস্যুতে। এবং এশায়ার কাণ্ড হওয়ার পর সেটা আরও চোখে আঙুল দিয়ে মানুষের কাছে এসে গেছে। মানুষ দেখতে পাচ্ছে বেলডাঙ্গা বলুন, মালদা, মুর্শিদাবাদ, ওভারঅল যে তাণ্ডব লীলা চলছে, সেই জায়গা থেকে বৈদেশিক শক্তি যে রয়েছে, এখানে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছে, তারাই যে এই দেশবিরোধী কাজটা করছে, দেশের সামগ্রিকভাবে সুরক্ষাটাকে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিয়েছেন, এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা খেলতে নেমেছেন। তিনি বিএসএফ এর দিকে আঙুল তুলছেন এবং সরাসরি অমিত শাহজির দিকে আঙুল তুলছেন যে তারাই যে বেড়াটা রয়েছে, যে সুরক্ষাটা রয়েছে, সেটা তারা মেনটেন করতে পারছেন না। সীমান্ত সুরক্ষা এদের হাতে থাকার জন্যই সব প্রবলেমটা হচ্ছে। আর তাই এইবার তৃণমূল কংগ্রেসের মুখোশটা খোলার সময় হয়ে গেছে। সেই জন্যই একটা জনস্বার্থ মামলা হয়ে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং সেখানে কেন্দ্রের তরফ থেকে কি তথ্য দেওয়া হয়েছে দেখুন। পরিষ্কারভাবে বলা হচ্ছে, সারা ভারতবর্ষে এখনো অবধি যে সীমান্ত এলাকাটা অন্য দেশের সঙ্গে শেয়ার করা হচ্ছে, সেরকম 4100 কিলোমিটার এলাকায় কোনো বেড়া দেওয়া যায়নি। তার মধ্যে বেশ কিছুটা এলাকা আছে যেখানে প্রাকৃতিকভাবে অসুবিধা আছে, নদী আছে বা এমন পার্বত্য অঞ্চল আছে সেখানে বেড়া দেওয়া সম্ভব নয়। কিন্তু এই 4100 কিলোমিটারের মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে 2200 কিলোমিটারে বেড়া দেওয়া যায়নি। এবং তার একমাত্র কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর জন্য বিএসএফকে জমি দিচ্ছে না। এই যে বেড়াগুলো বাঁধতে হবে, এই যে বিএসএফকে চৌকিগুলো করতে হবে, যাতে করে অনুপ্রবেশ, পাচার এগুলোকে রোখা যায়, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিচ্ছেন না। এটা আদালতের সামনে কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকা যেখানে বেড়া দেওয়া সম্ভব, সেখানে বেড়া দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি দিচ্ছে না, কোনো সহযোগিতা করছে না। এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ওই আইটি সেলের লোকজন আছে, ভাটাংশু, পাপোস, কী সব নাম, তারা সব বলে না এই আসামে হচ্ছে না, ত্রিপুরাতে হচ্ছে না, এখানে জমি দিয়ে দিয়েছে, অনেক কিছু ভাঁটবাজি তারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে করে, বিভিন্ন টিভি শোয়ে গিয়ে করে, কিন্তু আদালতের সামনে সেটা বলতে পারবে না তো, তাহলে তো ঠাটিয়ে থাপ্পড় খাবে। সেই জন্য রাজ্যের বক্তব্য হচ্ছে আদালতের সামনে যে এখন তো এসআইআর চলছে, সেই জন্য আমাদের এখন স্টাফ নেই, আমরা সেই জন্য এই যে জমি অধিগ্রহণ সেই কাজটা করতে পারছি না। এবার কেন্দ্রের তরফ থেকে কি বলা হচ্ছে? কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে 2016 থেকে 2025 এই যে বিপুল জায়গাটায় বেড়া দেওয়া হয়নি, তাতে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ ঘটেছে, প্রচুর পরিমাণে চোরা চালান ঘটেছে। এবং
2017 সালেই কেন্দ্র নোটিফিকেশন করে দিয়েছিল। এবং এই যে জমি অধিগ্রহণ করতে হবে তার জন্য তো টাকা লাগবে, মানুষকে সেখান থেকে সরে আসতে হবে বা তাদের যে চাষবাসের জমি আছে সেই জায়গাটাকে সরকারকে দখল করতে হবে, এই জন্য একটা ক্ষতিপূরণের দরকার আছে। তো সেই টাকাটা কেন্দ্র সরকার অলরেডি অ্যালট করে দিয়েছে, 2017 সালে নোটিফিকেশন হয়ে গেছে, তারপরেও এরা কোনো রকম কিছু করেনি। এসআইআর তো এখন হচ্ছে, এবং সব থেকে বড় কথা, এসআইআর এর ফলে মানুষের কাছে আরও ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে অনুপ্রবেশটা কোন জায়গায় চলছে। ফলে সেই জায়গা থেকে এবার রাজ্য সরকারের যে মুখোশটা রয়েছে, এই রাজ্যের অনুপ্রবেশ, এই রাজ্যের চোরাচালান, এই রাজ্যের দুর্নীতি, সব কিছুর জন্য যে এই রাজ্য সরকার দায়ী, সেটা আদালতের সামনে টেনে নিয়ে যাচ্ছেন অমিত শাহের মন্ত্রক, এবং সেই জায়গাটায় স্পষ্ট করে দিচ্ছে। এই মামলার পরবর্তী শুনানি 27 জানুয়ারি আছে, এবং কেন্দ্র সেখানে হলফনামা দিয়ে নিজেদের রিপোর্টটাকে প্রকাশ করে দেবে। তারপর কোথায় যাবে মমতা সরকার বুঝতে পারছেন। এটা নিয়ে নির্বাচনী ময়দানে গেরুয়া শিবির ঠিক কতখানি ঝড় তুলতে চাইবে, এবং এই অনুপ্রবেশ ইস্যুতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত মধ্যবিত্ত ভোট কার্যত বেরিয়ে চলে আসবে, এই জায়গাটা নিশ্চিত হয়ে গেছে। এ তো গেল ইয়র্কার নাম্বার 1। ইয়র্কার নাম্বার 2 সেটা আরও ডেঞ্জারাস ছেড়েছেন। কি সেটা? সেটা হচ্ছে যে বাংলাদেশ ভাবাচ্ছে রাজ্য পুলিশের অফিসারদেরও 50 রাত বর্ডারে থাকতে হবে, নির্দেশ দিল্লির। একটা কালকে নির্দেশিকা এসছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সিএপিএফ এবং সীমান্তবর্তী রাজ্য পুলিশের যারা আধিকারিক আছে তাদের বছরে অন্তত 50 রাত সীমান্ত যে গ্রামগুলো রয়েছে সেখানে গিয়ে তাদেরকে কাটাতে হবে। কেননা এখানকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে, তাদের আস্থা বাড়াতে হবে, এবং স্থানীয় স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হবে। এইটা করা গেলেই অনুপ্রবেশ, ভুয়ো নথি, পাচার ও সীমান্ত পারের যে নেটওয়ার্ক, সেইগুলোকে মোটামুটি ধ্বস্ত করে দেওয়া যেতে পারে। এবার এটা তো একদম সামনাসামনি ব্যাপার, এটা রিপোর্ট আসছে, এর মধ্যে তো নতুন করে বলার কিছু নেই। আসল খেলাটা কোথায় হয়েছে, আসল ইয়র্কারটা কোথায় হয়েছে? আসল ইয়র্কারটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে এই যে এখানে অনুপ্রবেশ ঘটছে, সেই অনুপ্রবেশের জন্য রাজ্য সরকারের কোনো দোষ নেই। এই অনুপ্রবেশের জন্য একমাত্র দোষ যদি কারোর থাকে সেটা কেন্দ্র সরকারের, এবং আরও স্পেসিফিক্যালি বললেই সেটা অমিত শাহের। কেননা বিএসএফ অমিত শাহের হাতে রয়েছে, সেই বিএসএফ এই অনুপ্রবেশ আটকাতে পারছে না। কিন্তু অমিত শাহজির বক্তব্য হচ্ছে, যেটা তিনি প্রেস কনফারেন্সেও বলেছিলেন, যে ভাই অনুপ্রবেশ হচ্ছে, ধরে নিলাম বিএসএফ সেখানে কাজ করতে পারছে না, একে তো তোমরা জমি দাওনি, সেই জন্য আমরা বেড়া লাগাতে পারছি না, সেই জন্য আমরা চৌকি দিতে পারছি না, এবং সেই জন্যই এই অনুপ্রবেশটা ঘটছে। তাও মেনে নিলাম যে বিএসএফ এর কোথাও গাফিলতি আছে, কিন্তু এরা অনুপ্রবেশ করার পর আসছেটা কোথায়? এরা অনুপ্রবেশ করার পর তো আসছে তোমার ল্যান্ডে, যেখানকার আইন শৃঙ্খলা তোমার হাতে, যেখানকার পুলিশ তোমার হাতে। তোমার পুলিশ কি করছে, তোমার প্রশাসন কি করছে, কেন এদেরকে আইডেন্টিফাই করতে পারছে না? তারা অনুপ্রবেশ করছে বিএসএফ এর গাফিলতিতে। এইটা হওয়ার পর তোমরা যদি আমাদেরকে রিপোর্ট করে দিতে যে ভাই তোমাদের এই বিএসএফ এর জন্য এত কিছু প্রবলেম হচ্ছে, তোমরা দেখো, সেই তো তোমরা কিছু করছো না। উল্টে এদের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত রকমের নথি বানিয়ে দিচ্ছ। এই আর কি তো চলতে পারে না। তাই এবার সরাসরি পুলিশকে ইনভলভ করে দিলেন, অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছেন বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে না, একে তো ওই বেড়া দিচ্ছে না, আদালতে ওই মুখোশটা খুলছে, তার পাশাপাশি এই তো আমি তোমার পুলিশকেও ইনভলভ করেছি, তোমার পুলিশ কেন ধরতে পারছে না, একা বিএসএফকে কেন দিচ্ছ? রাজনৈতিকভাবে কিভাবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরছেন অমিত শাহজি, শুধু একবার সেই জায়গাটা দেখুন। 3 নম্বর যে জায়গাটা, সেটা আগের প্রতিবেদনেই বলেছি যে নিতিন নবীনজি আসছেন পশ্চিমবঙ্গে, তিনি 27-28 তারিখ আসছেন, এবং তারপর দেখুন মাঝখানে একটা দিন গ্যাপ, 29 তারিখের গ্যাপটা থাকছে। 30 তারিখ অমিত শাহজি পশ্চিমবঙ্গে আবারও আসছেন। ডিসেম্বরের লাস্টে এসেছিলেন, 1 মাসের মধ্যে আসছেন। এবার কেন এটা ইয়র্কার হতে চলেছে? দেখুন, এখানে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এত কিছু করার পরও জয়ের আশা দেখছে কোথা থেকে? দেখছে দুটো জায়গা থেকে। নাম্বার 1 হচ্ছে এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিজেপির হাত ধরেছিল, ফলে যারা আরএসএসেরও খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। ফলে এই পুরনোপন্থী যারা নেতা আছেন তাদের একটা অংশের এখনও কোথাও গিয়ে সেই ভদ্রতা বোধটা আছে। যাই হোক, একটা মহিলা মুখ্যমন্ত্রী এইভাবে যাওয়া হবে না, সেই যে ভদ্রতার জায়গাটা আছে সেটাকে অত্যন্ত নোংরাভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এবং যেহেতু তারা সিনিয়র লিডার, অনেক সময় অমিত শাহজিরা সেই জায়গাটায় কিছু বলতে পারেন না, বা বললেও তাদেরকে একটু থামিয়ে থামিয়ে দেওয়া হয়। 2 নম্বর আর একটা মারাত্মক জায়গা আছে, সেটা হচ্ছে এই যে বিজেপি সংগঠনটা বেড়েছে। বিজেপি সংগঠন আজ থেকে 10 বছর আগেও তো এতখানি জমজমাট পশ্চিমবঙ্গে ছিল না, অনেক খামতি আছে এখনও, কিন্তু যে জায়গাটায় পৌঁছেছে সেই জায়গাটায় 10 বছর আগে কোথায় ছিল? এই যে নেতারা এসেছেন, এদের বেশিরভাগই অন্য দল থেকে এসেছেন, তার জন্যই বিজেপি সংগঠনটা আজকে এই জায়গাটায় হয়েছে। এবার
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অতি সন্তর্পণে একটি কাজ করে দিয়েছেন বলে বিজেপির অভ্যন্তর থেকে অভিযোগ ওঠে। কি সেটা? সেটা হচ্ছে নিজের দলের বেশ কিছু চরকে পাঠিয়ে দিয়েছেন বিজেপির অভ্যন্তরে, যারা বিজেপির কাজ করছেন, বিজেপিতে রয়েছেন, কিন্তু কিন্তু তা সত্ত্বেও তারা সমস্ত খবর তৃণমূল কংগ্রেসকে পাচার করে দিচ্ছেন। বিজেপির একদম নিচু তলার কর্মী সমর্থকদের এই মারাত্মক অভিযোগটা আছে। এখন এইসব নেতারা এতদিন ধরে বিজেপিতে এসে যাওয়ার জন্য তাদের ন্যাশনাল লেভেলে যেসব লিডাররা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটা ভালো যোগাযোগ হয়েছে, ফলে অনেক সময় তাদেরকে এমন একটা চশমা দিয়ে দেখা হয় যে তাদের দোষগুলো এই কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পারেন না। আর এইখানেই নীতিন নবীনজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। কি, ইতিমধ্যেই তিনি দিল্লিতে বাংলার যিনি রাজ্য সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার বা এখানকার যারা স্বয়ংসেবক রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন, তাদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন। এবার তিনি বাংলায় আসছেন 27-28 তারিখ। এবার নীতিন নবীনজি একটা বিজেপির বড় নেতা, ঠিক আছে, কিন্তু তিনি যে কেন্দ্রীয় নেতৃত্বে আসবেন, একদম সর্বভারতীয় সভাপতি হয়ে যাবেন, এটা কারোরই ক্যালকুলেশনে ছিল না। ফলে ওই লবিবাজি করে নীতিন নবীনজির ঘনিষ্ঠ হওয়া, এই সুযোগ কারোর কাছে নেই। তিনি নিজের চোখে এসে এই 27-28 তারিখ, এবং সেখানে অন্যতম একটা দুর্বল সাংগঠনিক জেলা বর্ধমান পূর্ব, তাকে ধরে নিয়েছেন তিনি সেই সমস্ত কিছু দেখবেন এবং দেখে গিয়ে 29 তারিখ তিনি রিপোর্টটা দেবেন অমিত শাহজিকে। আর অমিত শাহজি সেই রিপোর্টটা পাওয়ার পর, এবং এটা খুব ক্রুশিয়াল রিপোর্ট হতে চলেছে, তার কারণ হচ্ছে নীতিন নবীনজির চোখ দিয়ে দেখা মানে পুরো নতুনভাবে দেখা। তিনি সবার প্রতি নিউট্রাল, কারোর সঙ্গে তার আলাদা কোনো লেনাদেনা কিছু নেই, এবং সেই জায়গা থেকে সেই রিপোর্টটা পাওয়ার পর তিনি 30 তারিখ আসছেন। তার ফলে সাংগঠনিক যে জায়গাটা, যেটা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চলেছে, সেই জায়গাটাই এবার কি তোড়ফোড় হবে বুঝতে পারছেন। অর্থাৎ এই যে পুরনো সম্পর্ক কাজে লাগিয়ে তৃণমূলীরা একটা কিছু করবে বা নিজেদের বেনজল ঢুকিয়ে দিয়ে কিছু একটা করবে, সেরকম যদি কিছু থেকেও থাকে, সংগঠন থেকে সেই জায়গাটাকে পার করে দেওয়া হবে বা তাদেরকে নিউট্রালাইজ করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ ভেতর থেকে গদ্দারি করে বিজেপিকে হারানো সেই রাস্তাটা, সেই দরজাটাও কিন্তু এবার বন্ধ করে দিচ্ছেন অমিত শাহজি। ইয়র্কার নাম্বার 3। ইয়র্কার নাম্বার 4 যেটা, সেটা বেসিক্যালি দুটো ঘটনা পরপর বলবো। 4 আর 5ও বলতে পারেন বা 4-এরই এক্সটেনশন ধরতে পারেন। দেখুন, এখানে ইডি পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল ডাকাতির অভিযোগ নিয়ে চলে এসছেন, এবং তার সঙ্গে রাজীব কুমার, মনোজ ভার্মা, নন্দিনী চক্রবর্তী, তাদের নাম জড়িয়ে গেছে, সেটাতে একটা পার্ট গেছে। কিন্তু এর মাঝখানে একটা খবর এসছে, যেটা আপনাদের সামনে আমি রেখেছি, যে অন্তত 200 আধিকারিক পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, কলকাতায় ঢুকে গেছে, এবং ইডির যিনি টপ বস সেই রাহুল নবীনজি, তিনি আজকে নিজে আসছেন। 2024 সালে তিনি ইডির দায়িত্ব নিয়েছিলেন, তারপর প্রথমবার পশ্চিমবঙ্গে আসছেন। সুতরাং পশ্চিমবঙ্গে একটা বড় অপারেশন কিছু হতে চলেছে, এটা সকলে নিশ্চিত। কবে হবে, কখন হবে, ইডি বলতে পারবে, হওয়ার পর আমরা বুঝতে পারবো। কিন্তু এর মাঝখানে ইডি কিন্তু চুপ করে বসে নেই। ইডি বিভিন্ন জায়গায় রেড করছে, বিভিন্ন ছোট ছোট যে দুর্নীতি আছে, ছোট দুর্নীতি মানে ছোট দুর্নীতি ভাববেন না, এখানেও 2800 কোটি টাকা, 2800 কোটি টাকার দুর্নীতি। কিন্তু এই তোলামুলিদের যে পরিমাণ দুর্নীতি, সেই তুলনায় ছোট ছোট দুর্নীতি, সেইগুলোকে ধরতে শুরু করেছে। কেন করেছে? আসল জায়গাটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে ভাইপোর টিকিটা টানা। কেন? এখানে এই যে ইডি এই ব্যাংক জালিয়াতি যে রেডটা করেছে, 2800 কোটি টাকার যে মামলা, সেখানে প্রত্যুষ কুমার সুরেখা বলে এই ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে। কে এই প্রত্যুষ কুমার সুরেখা? কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে? দেখুন, পশ্চিমবঙ্গে দুর্নীতির তদন্ত করতে গিয়ে বা বিভিন্ন যে মামলা আছে, সেগুলো শুনে আপনারাও বুঝতে পেরে গেছেন যেখানে ভুয়ো কোম্পানির খুব খেল চলে। ওই যে বলে না ভাইপো, যে 5 পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না। ওই বলে না কাকু, যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। কেননা ভাইপোর কাছে ফাইনালি যে টাকাটা পৌঁছচ্ছে, সেটা হচ্ছে এই কোম্পানিগুলোর শেয়ারের টাকা বা এদের একটা লভ্যাংশ, যেটা আপাত দৃষ্টিতে দেখতে একদম সাদা টাকা। সেখানে চট করে দুর্নীতি ধরা যাবে না, এই জন্যই এরা এত কনফিডেন্ট আছে। কিন্তু এই খেলাটা ইডি ধরে ফেলেছে। কিভাবে এই জায়গাটায় যাচ্ছে, সেটা হচ্ছে ভুয়ো কোম্পানি বানিয়ে। এখন এই ভুয়ো কোম্পানির ডিরেক্টর, এইগুলো এতদিন নিজেদের বাড়ির চাকর বাকর ড্রাইভার এদেরকে দিয়ে করছিল, কিন্তু সেটাও ইডি ধরে ফেলেছে। তাহলে এই ভুয়ো কোম্পানিগুলো কিভাবে করা যাবে, সেল কোম্পানিগুলো কী করা যাবে, সেখানেই কিন্তু এই প্রত্যুষ কুমার সুরেখা এর কিন্তু একটা মাস্টার মাইন্ড কাজ করছিল, তাকেই তুলে নেওয়া হয়েছে। এবং আর একটা যোগ বললেই বুঝতে পারবেন ভাইপোর টিকিটাকে কিভাবে ধরে ফেলা হয়েছে। সেটা হচ্ছে এই প্রত্যুষ কুমার সুরেখা, সে বুঝে গিয়েছিল ইডি তাকে তুলতে গেছে, কেননা এদের কাছে তো সব রিপোর্ট চলে যায়। এই যে জিনিসগুলো হতে চলেছে, এর গোয়েন্দা রিপোর্ট থাকে, এবং বুঝতেই পারছেন ভাইপো কোম্পানির লোক মানে রিপোর্ট চলে গেছে, পালাতে যাচ্ছিল। কলকাতা এয়ারপোর্টে কোথায় পালাতে যাচ্ছিল? থাইল্যান্ড মানে কি? সোনা বৌমা। বুঝতে পারছেন কানেকশানগুলো? সেই থাইল্যান্ডে পালানোর সময় রেড কর্নার নোটিশ করা হয়েছে, প্রত্যুষ কুমার সুরেখাকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ দুটো জিনিস হয়ে গেল। এক, ভাইপো যে ইলেকশনের ফান্ডটা করছিল না, সেইটা ঘেঁটে ঘা হয়ে গেছে।
আর 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে ভাইপোর যে কানেকশানগুলো, যেগুলো থ্রু দিয়ে ভাইপো টাকাটা কামাচ্ছিল আর ওই ফুটানিটা করছিল, সেই জায়গাগুলোকে এবার ক্যাপচার করছে। এবার এদের জবানবন্দিটাই তো মেন জায়গা হতে চলেছে, সেইখান দিয়েই তো ফাইনাল একটা আসবে, সেটা 2-2 4 হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখানেই থেমেনি, যেখানে যে কটা ফেরেববাজ আছে, যে কটা মাতব্বর আছে, যে কটা তোলাবাজ আছে, যেগুলো এদের টাকা তোলার আসল সোর্স, সেইগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু হয়ে গেছে। এদের অ্যারেস্ট ফ্যারেস্ট করে কিছু হবে না, এদের যে টাকার পাহাড়টা আছে না, সেটাকে ধ্বংস করতে হবে, তবেই এদের খেলটাকে খতম করা যাবে। দেখুন, এসএসসি মামলায় ইডি আবার নিশানা করলো বিধায়ক জীবন কৃষ্ণ মিডলম্যান প্রসন্নকে বাজেয়াপ্ত 58 কোটি সম্পত্তি। হেডিং এরা এমনভাবে করে, আবার নিশানা করলো। কিসের নিশানা করলো ভাই? সব কটা চোর, চিটিংবাজ, ফেরেববাজ, এবং এদের স্টেট স্পন্সর চোর, চিটিংবাজ, ফেরেববাজ, সেইগুলো যে বাজেয়াপ্ত করার মতো সম্পত্তি আছে, সেইগুলোই বাজেয়াপ্ত হচ্ছে। ইডি জোর করে কিছু করতে পারে না, আদালতে সমস্ত তথ্য প্রমাণ দিতে হয়, তবেই তারা কাজটা করতে পারে। অর্থাৎ ভাইপোর যে জমানো টাকা আছে, ভাইপোর যে টাকা তোলার মেশিনগুলো আছে, সেইগুলোকে জালে পোড়া শুরু হচ্ছে। এবারে আপনারা বলবেন ইডির সঙ্গে অমিত শাহজির সরাসরি কী সম্পর্ক আছে? না, সত্যি সরাসরি তো কোনো সম্পর্ক নেই, এ তো অর্থমন্ত্রকের আন্ডারে। কিন্তু তৃণমূলই তো অভিযোগ করে থাকে অমিত শাহ যে ইডি চালান, অমিত শাহ যে সিবিআই চালান। সুতরাং সেই অভিযোগ যদি সত্যি বলে মনে করি, তাহলে এটা কি অমিত শাহজির তরফ থেকে এই অর্কারটা আসছে না? কি বলবেন? এইভাবে যে খেলাটা খেলতে শুরু করেছেন, বললাম না, নির্বাচনের আগে দম বার করে শেষ করে দেবে, তারপর বাংলার বিজেপি নেতারা নামবেন ময়দানে এদের সঙ্গে যুদ্ধ লড়তে। ততদিনে তোলামূলের টাইটাই ফিস হয়ে গেছে, তাদের নেতাদের দম কিন্তু শেষ হয়ে গেছে। এই নিয়ে যদি কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।